আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 19 মার্চ বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো শ্রীভূমিতে সস্ত্রীক বিজেপি জেরে কংগ্রেসে এসসি মোর্চার সহ সভাপতি। কালীনগর অষ্টম খণ্ডে বিপজ্জনক অবস্থায় ট্রান্সফরমার, শীঘ্রই ব্যবস্থার দাবি। মণিপুর সফরে যাচ্ছেন 6 জন সুপ্রিম কোর্টের বিচারপতি, নেতৃত্বে জাস্টিস গাবাই। প্রধানমন্ত্রীকে নিশানা কংগ্রেসের। নির্বাচনের ঠিক আগে বিহার কংগ্রেস সভাপতি বদল, রাজেশ কুমার পেলেন বড় দায়িত্ব। গাজার বিমান হামলায় 413 জন নিহত, হামলা আরো তীব্র হবে দাবি বেঞ্জামিন নেতানিয়াহুর। অপেক্ষার অবসান, 286 দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরলেন সুনিতা এবং বুজ। ফ্লোরিডায় সফল অবতরণ মাস্ক জানের। ভারতে ট্রেন ভাড়া সবচেয়ে কম, পাকিস্তান বাংলাদেশের উদাহরণ দাবি রেলমন্ত্রীর। হাউলির সেতু থেকে গুড়ামারা পর্যন্ত রাস্তার ভগ্নদশায় জনদুর্ভোগ। এবং সর্বশেষ খবরটি হলো সিক্রেট কিলিং, চিন্তা বাড়ছে পাকিস্তানের। 3 বছরে খতম 22 ভারত বিরোধী জঙ্গি। এবারে শুনুন বিস্তারিত খবর। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে মালুয়া শ্রীগৌরী বিজেপি এসসি মোর্চার সহসভাপতি সস্ত্রীক বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন। বদরপুর ব্লক কংগ্রেস সভাপতি জাকারিয়া আহমেদের হাত ধরে কংগ্রেসে যোগদান করেন অর্জুন দাস এবং তার স্ত্রী জুমি দাস। স্থানীয় ইন্দিরা ভবনে জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী, বদরপুর ব্লক কংগ্রেস সভাপতি জাকারিয়া আহমেদ সহ অন্যদের উপস্থিতিতে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেন তারা। মালুয়া শ্রীগৌরী বিজেপি এসসি মোর্চার সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করা পদাধিকারীরা কংগ্রেসে যোগদান করে দলের নীতি ও অনুশাসন মেনে চলার প্রতিশ্রুতি দেন। জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী উত্তরীয় পরিয়ে বরণ করেন এবং আগামী দিনে নবাগতরা দলের স্বার্থে কাজ করবেন বলে জানান। অন্যদিকে বদরপুর ব্লক কংগ্রেস সভাপতি জাকারিয়া আহমেদ বলেন, পঞ্চায়েত নির্বাচনের আগে দলে আরো 10 নামবে। দলের বহু কর্মী কংগ্রেসে যোগদান করতে নিয়মিত যোগাযোগ করছেন। মূলত বিজেপির শীর্ষ নেতৃত্বের একক সিদ্ধান্তে বহু কর্মী বিপাকে পড়েছেন এবং দল ছেড়ে কংগ্রেসের হাত ধরতে সব প্রকার প্রয়াস চালিয়ে যাচ্ছেন। মালুয়া শ্রীগৌরী নয়, পঞ্চায়েত নির্বাচনের আগে উত্তর করিমগঞ্জের চেহারাও পাল্টাবে বলে মন্তব্য করেন বদরপুর ব্লক কংগ্রেস সভাপতি জাকারিয়া আহমেদ। অপরদিকে কালীনগর অষ্টম খণ্ডে প্রায় প্রতি বছর বর্ষার মরশুমে ট্রান্সফরমার থেকে গবাদি পশুর বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার ঘটনা ঘটে। কালীনগর অষ্টম খণ্ডের ট্রান্সফরমারটি অতি গুরুত্বপূর্ণ, অথচ সরকারি খাস জমি অথবা গ চলাচলের রাস্তার উপর বসানো হয়েছে। যে গোপারটি শুরু হয়েছে ইএনডি বাদ থেকে, অর্থাৎ লক্ষ্মীনারায়ণ রোড থেকে শুকনিয়া বিল পর্যন্ত। ওই লক্ষ্মীনারায়ণ রোড থেকে প্রায় 500 মিটার দক্ষিণ প্রান্তে এই গুরুত্বপূর্ণ রাস্তার উপর বিদ্যুতের ট্রান্সফরমারটি বসানো হয়েছে। বৃষ্টির মরশুমে স্থানীয় কৃষক, সাধারণ মানুষ ও গৃহপালিত গরু, মহিষ, ছাগল ইত্যাদি বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার একাধিক ঘটনা ঘটেছে। এ বিষয়ে বারবার প্রতিবাদ করে আসছেন স্থানীয় জনগণ। ট্রান্সফরমারটি রাস্তা থেকে সরিয়ে বসানোর এবং ব্যারিকেড লাগানোর দাবি জানিয়েছেন তারা, কিন্তু 1 বছর আগে একবার ট্রান্সফরমারটি বিদ্যুতের শর্ট সার্কিট হয়। স্থানীয় জনগণ এ বিষয়ে প্রতিবাদ করলে সংশ্লিষ্ট লাইনম্যান কিছুদিন পরে এসে বাঁশ দিয়ে অস্থায়ীভাবে একটি ব্যারিকেড লাগিয়ে দেন, কিন্তু স্থায়ীভাবে কোনো ব্যারিকেড লাগানো হয়নি কিংবা ট্রান্সফরমারটি রাস্তা থেকে দূরে সরানো হয়নি। বর্ষাকালে ট্রান্সফরমারের চারপাশে অস্থায়ীভাবে বাঁশ দিয়ে লাগানো ব্যারিকেড নষ্ট হয়ে আবার উন্মুক্ত অবস্থায় পড়ে থাকে, কিন্তু দেখা গেছে 4-5 দিন থেকে হালকা বৃষ্টি শুরু হয়েছে। এ বিষয়ে স্থানীয়দের পক্ষ থেকে লাইনম্যানকে বারবার ফোনে অবগত করলেও লাইনম্যান এসে বিষয়টি তদন্ত না করে অন্য সোমবার বিকেলে অন্য 2 জন মানুষকে পাঠান। তারা শুধু ছবি তুলে নিয়ে যান। স্থানীয়রা জানান, শীঘ্রই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া না হলে এখানে ফের দুর্ঘটনা ঘটার আশঙ্কা প্রবল। তারা এর জন্য লাইনম্যানকেই দায়ী করেছেন। অপরদিকে মণিপুর সফরে যাচ্ছেন 6 জন সুপ্রিম কোর্টের বিচারপতি, প্রধানমন্ত্রীকে নিশানা কংগ্রেসের। সুপ্রিম কোর্টের 6 বিচারপতির একটি প্রতিনিধি দল 22 মার্চ অশান্ত মণিপুর সফরে যাচ্ছে। সহিংসতা কবলিত রাজ্যের ত্রাণ শিবিরগুলি পরিদর্শন এবং সেখানে বসবাসকারী মানুষদের আইনি ও মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে এই সফর করা হচ্ছে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিচারপতি বি.আর. গাবাই, যিনি জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারপারসনও। তার সাথে থাকবেন বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি বিক্রমনাথ, বিচারপতি এম সুন্দরেশ, বিচারপতি কে.বি. বিশ্বনাথন এবং বিচারপতি এন কোটেশ্বর সিং। মণিপুর হাইকোর্টের 12তম বার্ষিকী উপলক্ষে এই সফরের আয়োজন করা হচ্ছে। প্রায় 2 বছর আগে 3 মে 2023 তারিখে সংঘটিত জাতিগত সহিংসতার পর থেকে মণিপুরের পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ। সহিংসতা শুরু হওয়ার পর থেকে 200 জনেরও বেশি মানুষ নিহত, শত শত আহত এবং হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
আজও হাজার হাজার মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে। সুপ্রিম কোর্টের বিচারকদের এই সফর ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের জন্য সহায়তার অব্যাহত প্রয়োজনীয়তার প্রতিফলন ঘটায়। NALSA জানিয়েছে, বিচারপতি BR গাবাই মণিপুরের সমস্ত জেলায় আইনি পরিষেবা শিবির এবং চিকিৎসা শিবিরের ভার্চুয়ালি উদ্বোধন করবেন। এর পাশাপাশি ইম্ফল পূর্ব, পশ্চিম ইম্ফল এবং উখরুল জেলায় নতুন আইনি সহায়তা ক্লিনিকও শুরু করা হবে। এই শিবিরের মধ্যে বাস্তুচ্যুত মানুষদের মধ্যে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রীও বিতরণ করা হবে। নালসা এবং মণিপুর রাজ্য আইন পরিষেবা কর্তৃপক্ষ একসাথে এখন পর্যন্ত ত্রাণ শিবিরে 273টি বিশেষ আইনি সহায়তা ক্লিনিক স্থাপন করেছে, যা বাস্তুচ্যুত ব্যক্তিদের সরকারি সুবিধা পেতে, হারানো নথিপত্র পুনরুদ্ধার করতে এবং চিকিৎসা সহায়তা প্রদান সহায়তা করে। কংগ্রেস পার্টি এই সফরকে স্বাগত জানিয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও লক্ষ্য করেছে। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেছেন যে সুপ্রিম কোর্টের বিচারপতিরা মণিপুর সফর করছেন তা প্রশংসনীয়। তবে প্রশ্ন তুলেছেন, কেন প্রধানমন্ত্রী মোদী এখনো সহিংসতা কবলিত রাজ্যে যাননি। তিনি প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে প্রশ্ন তুলেন এবং বলেন যে মণিপুরের জনগণ এখনো তার মনোযোগ এবং সহায়তার জন্য অপেক্ষা করছে। কংগ্রেস নেতা বলেন, তিনি বিশ্বজুড়ে ঘুরে বেড়ান, আসাম অন্যান্য জায়গায় যান, কিন্তু মণিপুরে যান না, যখন রাজ্যের মানুষ তার সফরের জন্য অপেক্ষা করে থাকেন। অপরদিকে অবশেষে অপেক্ষার অবসান। 286 দিন পর নিরাপদে পৃথিবীতে ফিরলেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকার মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং তার স্ত্রী বুচ উইলমর। আজ ভোর 3:27 নাগাদ তাদের নিয়ে ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের মহাকাশযান ফ্লোরিডার সমুদ্রে অবতরণ করেছে। মহাকাশ থেকে পৃথিবী পর্যন্ত সুনিতাদের এই প্রত্যাবর্তন নিরাপদে রয়েছে বলে জানিয়েছে নাসা। তাদের সঙ্গে একই মহাকাশযানে ফিরেছে নাসার নিক হগ এবং রুশ নভোচার আলেকজান্ডার গোবুরনভ। গত বছর জুন মাসে সুনিতারা মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন। মঙ্গলবার সকাল 10:35 সুনিতাদের নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছাড়ে স্পেস এক্সের ড্রাগন যান। আজ আটলান্টিক মহাসাগরের ফ্লোরিডা উপকূলে মহাকাশচারীরা নিরাপদে অবতরণ করেন। তাদের আনার জন্য পৌঁছে গিয়েছিল মার্কিন নৌসেনা বাহিনীর বোট। অপরদিকে এই বছর বিহারে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব দলের রাজ্য সংগঠনে বড় ধরনের পরিবর্তন এনেছে। বিহার ইনচার্জের পর এবার রাজ্য সভাপতিও বদলেছে দল। রাজেশ কুমারকে বিহার কংগ্রেসের নতুন সভাপতি করা হয়েছে। তিনি ডক্টর অখিলেশ প্রসাদ সিংয়ের স্থলাভিষিক্ত হবেন। জাতীয় সভাপতির সম্মতির পর কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল এই বিষয়ে আদেশ জারি করেছেন। নবনিযুক্ত সভাপতি রাজেশ কুমার কুটুম্বার বিধায়ক। তার বাবা বলেশ্বর রাম একজন সাংসদ ছিলেন। রাজেশ কুমার এ পর্যন্ত 2 বার বিধানসভায় পৌঁছেছেন। অপরদিকে সিক্রেট কিলিং, চিন্তা বাড়ছে পাকিস্তানের। 3 বছরে খতম 22 ভারত বিরোধী জঙ্গি। কে বা কারা, কিছু বুঝে ওঠার আগেই পয়েন্ট ব্ল্যাক রেঞ্জে দাঁড়িয়ে বুলেটে যাত্রা হয়ে যাচ্ছে একের পর এক ভারত বিরোধী জঙ্গি নেতা। খুদ সন্ত্রাসের আতুলগড় বলে পরিচিত পাকিস্তানের বুকে একাধিকবার এ ঘটনায় এখন ব্যাপক আতঙ্কে হুজি থেকে লস্করের শীর্ষ নেতৃত্ব। গত 3 বছরের পরিসংখ্যান বলছে অজ্ঞাতনামা আত্মায়ীদের হাতে এভাবে খুন হয়েছে 22 জন কুখ্যাত সন্ত্রাসবাদী নেতা। পরবর্তী হত্যার তালিকায় কে, তা নিয়ে এখন চিন্তিত পাক প্রশাসন থেকে জঙ্গি সংগঠনগুলি। ভারত বিরোধী জঙ্গিদের এতদিনের নিরাপদ আবাসস্থল পাকিস্তানে এখন নিরাপত্তাহীনতায় ভুগছে জেহাদিরা। বালাকোটের সার্জিক্যাল স্ট্রাইকের মতোই অতর্কিত এ ধরনের সিক্রেট কিলিং এখন মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে ISI থেকে ভারত বিরোধী জেহাদি শক্তিগুলির কাছে। পরিসংখ্যান বলছে 2022 সালে প্রথম এ ধরনের হত্যা শুরু হয়েছিল। কান্দাহার বিমান ছিনতাইকারী মিস্ত্রি জহুরকে পাকিস্তানে অতর্কিতে গুলি করে মেরে ফেলেছিল বন্দুকবাজরা। সে বছরই নেপালের কাঠমান্ডুতে খুন হয়েছিল অপর এক সন্ত্রাসবাদী লাল মোহাম্মদ। এরপর 2023 সালের 20 ফেব্রুয়ারি বশির আহমেদ পীরকে হত্যা করা হয়েছিল পাকিস্তানে। কুপওয়ারার বাসিন্দা বশির হিজবুল মুজাহিদিনের লঞ্চিং কমান্ডার ছিল। 22 ফেব্রুয়ারি সন্ত্রাসের বই হিসেবে পরিচিত ইজাজ আহমেদ আফগানিস্তানে খুন হয়। সে ভারতে IS চালু করতে চেয়েছিল এবং আল কায়দার জন্য কাজ করেছিল। 26 ফেব্রুয়ারি পাকিস্তানের আল বদরের প্রাক্তন কমান্ডার সৈয়দ খালিদ রাজাকে হত্যা করা হয়। সে বছরই 4 মার্চ ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা জঙ্গি পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সৈয়দ নূর সালুবার খুন হয়। 2023 সালের 4 মে খলিস্তান কমান্ডো ফোর্স প্রধান পাঞ্জাওয়াতকে গুলি করে হত্যা করা হয়েছিল। সে দীর্ঘদিন ধরে পাকিস্তানে ছিল এবং ভারত বিরোধী কার্যকলাপে যুক্ত ছিল। সে বছর অক্টোবরে জৈশ ই মোহাম্মদের জঙ্গি শহীদ লতিফকে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শিয়ালকুটে অজ্ঞাতনামা এক মোটরসাইকেল আরোহী গুলি করে খুন করেছিল। মাওলানা রেহমানুল্লাহকে সে বছর নভেম্বরে করাচিতে খুন করা হয়েছিল। সে ধারাবাহিকভাবে ভারতের বিরুদ্ধে বক্তব্য দিত। এরপর 5 নভেম্বর খাজা শহীদ পাক অধিকৃত কাশ্মীরে খুন হয়। এই লস্কর জঙ্গিকে মিয়া মুজাহিদ বলা হতো। 2018 সালে ভারতীয় সেনা ক্যাম্পে হামলার অভিযোগে অভিযুক্ত ছিল সে।
একইভাবে 9 নভেম্বর লস্কর সন্ত্রাসী আকরাম খানকে খাইবার পাখতুনখোয়ায় খুন করা হয়েছিল। আদনান আহমেদ ওরফে হানজালা আদনানকে 2023 সালের ডিসেম্বরে করাচিতে অজ্ঞাত হামলাকারীরা হত্যা করে। পাম্পুরে সিআরপিএফ হামলায় অভিযুক্ত ছিল আদনান। এই হত্যার ধারাবাহিকতা অব্যাহত ছিল 2024 সালে। সে বছর লস্কর সন্ত্রাসী হাফিজ শহীদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আমির সরফরাজের খুন করা হয়েছিল পাকিস্তানের লাহোরে। অজ্ঞাত হামলাকারীরা তার বাড়ির দরজার বেল বাজিয়ে তাকে গুলি করে হত্যা করেছিল। গত 15 মার্চ ফের লস্কর ই তৈয়বার মোস্ট ওয়ান্টেড জঙ্গি নেতা আবু কাতালকে হত্যা করা হলো পাকিস্তানে। এই আবু কাতাল আবার জঙ্গি নেতা হাফিজ শহীদের ঘনিষ্ঠ ছিল বলে দাবি করা হয়। ভারতে নানা জঙ্গি হামলায় তার হাত ছিল। গত বছরের 9 জুন শিবখুড়ি থেকে ফেরার বাসে তীর্থযাত্রীদের উপর হামলার ঘটনাতেও সে জড়িত ছিল। সেই জঙ্গি হামলায় 10 জন নিহত হয়েছিলেন। এ নিয়ে ব্রিটিশ দৈনিক দি গার্জিয়ানের একটি প্রতিবেদনে দাবি করা হয়, বিদেশের মাটিতে ভারত বিরোধী জঙ্গিদের খতম করছে দেশের গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং। র এর নাম জড়িয়ে এই তথ্যের তীব্র প্রতিবাদ জানিয়ে নয়াদিল্লি থেকে বিদেশ মন্ত্রক সাফ জানিয়ে দেয় এই প্রতিবেদনটি সম্পূর্ণ ভুয়ো এবং ভারত বিরোধী প্রচারের অঙ্গ। বিদেশের মাটিতে হত্যা করা কখনোই ভারত সরকারের নীতি নয়। যদিও এই প্রতিবেদনে দুই দেশের গোয়েন্দা সূত্রকে উদ্ধৃত করে দাবি করা হয়েছিল 2019 সালে পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলার পরে নীতি বদলায় ভারত। দেশের জন্য বিপজ্জনক এমন ব্যক্তিদের চিহ্নিত করে বিদেশে ঢুকে হত্যা করা শুরু হয়। ওই প্রতিবেদনে পাকিস্তানের গোয়েন্দারা দাবি করেছিলেন সংযুক্ত আরব আমিরশাহী থেকে গুপ্তচরদের একটি শাখাকে পরিচালিত করছে ভারত। তারাই নাকি স্থানীয় সমাজ বিরোধী এবং গরিব যুবকদের হাতে মোটা টাকা গুজিয়ে দিয়ে পাকিস্তানের মাটিতে একের পর এক সন্ত্রাসবাদীকে নিকেশ করছে। পাকিস্তানের গোয়েন্দারা ওই প্রতিবেদনে আরো দাবি করেছিলেন 2020 থেকে এভাবে পাকিস্তানের মাটিতে 20 জনকে হত্যা করেছে ভারত। গুপ্ত হত্যার ঘটনা বেড়েছে 2023 সালে। নিহতদের প্রায় প্রত্যেককে খুব কাছ থেকে মাথায় গুলি করা হয়েছে। অপরদিকে হাওলির সেতু থেকে গুড়ামারা পর্যন্ত রাস্তার ভগ্নদশায় জনদুর্ভোগ। গত প্রায় 2.5 বছর থেকে হাওলির সেতু থেকে গুড়ামারা পর্যন্ত প্রায় 6 কিলোমিটার রাস্তা সংস্কারের অভাবে ভুগছেন বৃহত্তর কালীগঞ্জবাসী। প্রসঙ্গত কালীগঞ্জ চরগুলা রোডের গুড়ামারা রাস্তার সামনা থেকে কালীগঞ্জ খাগাইল পূর্ত সড়কের হাওলি নদীর সেতু পর্যন্ত রাস্তা পুরোপুরি হয়েছে। পুরো 6 কিলোমিটার রাস্তা জুড়ে রয়েছে অজস্র গর্তের মিছিল। রাস্তার মধ্যে পুকুরসম গর্ত থাকার ফলে স্বাভাবিক অবস্থায় বিঘ্নিত হয়ে পড়েছে যাতায়াত পরিষেবা। এমনকি এই রাস্তা দিয়ে পায়ে হেঁটে যাওয়া দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে খাগাইল রোডের ক্ষুদ্রাকান্দি গ্রামের সামনের রাস্তার অবস্থা একেবারে ভগ্নদশায় পরিণত হয়েছে। একই রোডের আল মানার ইংলিশ একাডেমির সামনে পুকুরসম গর্ত রয়েছে। অন্যদিকে কালীগঞ্জ চরগুলা রোডের কালীগঞ্জ বাজার উত্তর সংলগ্ন রাস্তা থেকে শুরু করে রতনপুর শ্যামনগর সিরাজদীপুর বেউয়াকুড়ি পর্যন্ত পুরো রাস্তা পুকুরসম অজস্র গর্ত রয়েছে। অথচ এককালীন এই কালীগঞ্জ চরগুলা রোডটি কালীগঞ্জবাসীর যোগাযোগের লাইফ লাইন হিসেবে পরিচিত ছিল। তবে বর্তমানের এই রাস্তার বেহাল দশায় গাড়ি নিয়ে যেতে অনীহা বোধ করছেন অনেকে। এ নিয়ে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদকে কাঠগড়ায় তুলেছেন স্থানীয়রা। তারা বলেন, বিধায়ক সিদ্দিক আহমেদ একাধিকবার বিধায়ক ও একবার মন্ত্রী হয়েছিলেন। তিনি নিজেকে সময়ের সাথে সঙ্গতি রেখে পরিবর্তন করেছেন, কিন্তু রাস্তার হাল একই রয়েছে। রাস্তার হাল ফেরাতে একজন ব্যর্থ বিধায়কের পরিচয় দিয়েছেন সিদ্দিক আহমেদ। অপরদিকে ভারতের ট্রেন ভাড়া বিশ্বের অনেক দেশের তুলনায় সবচেয়ে কম বলে দাবি করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সংসদে দেওয়া এক বিবৃতিতে তিনি এই দাবির পক্ষে পাকিস্তান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার উদাহরণ টেনে আনেন। রেলমন্ত্রীর মতে, ভারতীয়রা যে ন্যূনতম ভাড়ায় ট্রেনে যাতায়াত করে তা বিশ্বের অন্য কোনো দেশের নাগরিক পান না। রেলমন্ত্রী হিসেব দিয়ে জানিয়েছেন, ভারতে প্রতি 350 কিলোমিটার যাত্রার জন্য জেনারেল কামরার ভাড়া মাত্র 121 টাকা। একই দূরত্বের জন্য পাকিস্তানে যাত্রীদের 435 টাকা, বাংলাদেশে 323 টাকা এবং শ্রীলঙ্কায় 413 টাকা দিতে হয়। এছাড়াও পশ্চিমী দেশগুলিতে ট্রেন ভাড়া ভারতের তুলনায় 10 থেকে 20% বেশি বলে উল্লেখ করেছেন তিনি। 2020 সালের পর থেকে ভারতীয় রেলওয়ে ট্রেন ভাড়া বাড়ায়নি বলেও জানিয়েছেন অশ্বিনী বৈষ্ণব। তিনি বলেন, ভারতীয় রেল যাত্রীদের 47% পর্যন্ত ভর্তুকি দেয়। প্রতি কিলোমিটারে ট্রেন ভাড়া গড়ে 1.38 টাকা হলে যাত্রীদের মাত্র 73 পয়সা দিতে হয়। বাকি টাকা রেল মন্ত্রক ভর্তুকি হিসেবে বহন করে। 2022-23 অর্থ বছরে রেল যাত্রীরা প্রায় 57,000 কোটি টাকা ভর্তুকি পেয়েছিলেন, যা পরের অর্থ বছরে বেড়ে 60,000 কোটিতে পৌঁছেছে বলে জানান রেলমন্ত্রী। তিনি বলেন, দেশের গরিব মানুষকে আরো ভালো পরিষেবা দেওয়াই রেলের লক্ষ্য। এই লক্ষ্য পূরণ করতে ভাড়া কম রাখা অপরিহার্য। এছাড়াও রেলমন্ত্রী জানান, বিগত কয়েক বছরে এসি কামরার তুলনায় 2.5 গুণ বেশি জেনারেল কামরা বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে 17,000 নন এসি কামরা তৈরির কাজও চলছে। এর মাধ্যমে সাধারণ যাত্রীদের আরো বেশি সুবিধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
রেলমন্ত্রী জানান ভারতীয় রেল এবং আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে। 2023-24 অর্থবর্ষে রেলওয়ের মোট ব্যয় ছিল প্রায় 2,75,000 কোটি টাকা, অথচ রাজস্ব আদায় হয়েছে 2,78,000 কোটি টাকা, অর্থাৎ রেলের খরচের চেয়ে বেশি আয় করেছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।